আগামীকাল বা পরশু স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে কোনো ফোনালাপ হয়ে থাকলে তা খতিয়ে দেখবে সরকার। শারমিনের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক পক্ষ থেকে জোরালোভাবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও শপথে বহাল ছিলেন তিনি। যদিও গত বছরের ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করেছেন। নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে দেশের একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নতুন সরকার মনে করলে তিনি থাকবেন, আর সরে যাওয়া ভালো বললে নিজেই সম্মানজনকভাবে সরে যাবেন। এমন নানাবিধ ঘটনা প্রবাহের পর এবার গুঞ্জন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে, আসছে সপ্তাহের শুরুতে পদত্যাগ করছেন তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্যগত বা অন্য যে কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সেই সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় রাষ্ট্রপতির আলোচিত একটি ফোন আলাপ নিয়ে জানতে চাইলে এ বিষয়ে জানা নেই বললেন সালাউদ্দিন আহমেদ। সেটা আমি জানি না, আমরা শুনি। যদিও বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। সূত্র বলছে, বিদেশে সফরে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমদ কাল বা পরশুদিন দেশে ফিরলে পদত্যাগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। শারমিন নীরা, 71, ঢাকা। নির্ধারিত সময়ের দুদিন আগে শুক্রবার থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে ফিরছেন তিনি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। শুক্রবার দুপুর 12:10 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন স্পিকার। চিকিৎসার উদ্দেশ্যে গত 19 জুলাই ব্যাংকক যান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী রোববার তার ঢাকা ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চ পর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফর সময়সূচি এগিয়ে এনে কালই তাকে দেশে ফেরার অনুরোধ জানানো হয়। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করবেন। সাময়িকভাবে স্পিকার দায়িত্ব নিলেও রাষ্ট্রপতির পদ ফাঁকা হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করা বাধ্যতামূলক। এদিকে শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেফতার করতে হবে, এমন দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় গণজাগরণ পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি চত্বরের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি। নাহিদ বলেন, বর্তমান সরকার এতদিন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে সরাতে পারেনি, তাই এবার দেশের মানুষ রাষ্ট্রপতির পদত্যাগের পর তার গ্রেফতার দেখতে চায়। একই সভায় দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ হবে। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা মনে করি ফ্যাসিস্টের দোষর চুপ, পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।
আসছে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে দিল্লির আমন্ত্রণপত্র পেয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ভারতে চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, দেশটির সরকার তাদের জনগণের অবস্থা বুঝে সমস্যার সমাধান করবে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। গেল কয়েকদিন ধরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলছে ব্যাপক আন্দোলন। এতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি। বাংলাদেশেরও অনেক মানুষ সেখানে থাকায় তাদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান সাংবাদিকরা। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। এদিকে 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 11 সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ। সে অনুযায়ী সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। আগামী সপ্তাহে বাংলাদেশ এবং এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জেই গোর আসছেন বাংলাদেশে। এ নিয়েও কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের যে কোনো ডেলিগেশন যে কোনো হাই এন্ড সফর যখন হয়, তখন এটা আমরা মনে করি যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেটা আরো গভীর হয়, সম্পর্ককে আরো গভীর করবে। তো আমরা আশা করি যে এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরো সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাই আলোচিত হবে। বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দল জামাতে ইসলামী বহিষ্কার করলেও এখনই সংসদ সদস্য পদ বাতিল হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ নিয়ে ইসি সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। ইসি বলেন, সংসদ থেকে নির্বাচন কমিশনে বিষয়টি পাঠানো হলে উভয় পক্ষের বক্তব্য শুনে সংবিধান ও আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামাত। ফারজান আক্তারের প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্য পদ নিয়ে উঠেছে প্রশ্ন। আইন অনুযায়ী সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। আমাদের একটা হয়েছে নির্বাচন কমিশন বলছে, জামায়াত থেকে ইসিকে চিঠি দিলে কমিশনের করণীয় কিছু নেই। এছাড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ারও সুযোগ নেই। দুটো জিনিস আছে, উনি যদি দলের থেকে পদত্যাগ করে বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। তো তিনি তো এখনো তো ওইভাবে বাড়িতে হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না।
কমিশনার জানান, সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ইসি। আর্টিকেল 65 হচ্ছে দলের থেকে যদি মেম্বার থেকে পদত্যাগ করে, এটা ইসির কাছে কখনোই আসবে না। উনি মেম্বার থেকে পদত্যাগ করেন, পার্লামেন্ট থেকে পদত্যাগ করলো, কিন্তু উনি যদি দলের থেকে পদত্যাগ করে তাহলে সেই বিষয়টা নির্বাচন কমিশনের কাছে আসবে। 70 অনুযায়ী যদি উনি পদত্যাগ করেন তাহলে এই 70-র এই বিষয়টা একটা ডিসপিউট, সেই ডিসপিউটটা পার্লামেন্ট নির্বাচন কমিশনের নিকট রেফার করলে নির্বাচন কমিশন সে ব্যাপারে যথাযথ তদন্ত করব বা শুনানি করব, ব্যবস্থা করব। 75 বছর বয়সী নজরুল ইসলাম সাতক্ষীরা 4 আসনে 1991 সালে প্রথমবার সংসদ সদস্য হন। এবার তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। থেকে আমি বঞ্চিত এলাকার ফারজানা আক্তার, 71, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিতে কাজ করছে সরকার। বলেন, শুধু আকর্ষণীয় বিনিয়োগের জন্য নয়, বরং বিনিয়োগকারীদের সঙ্গে টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে চায় তার সরকার। আজ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদেশি বিনিয়োগ নিয়ে সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর জানিয়ে ব্যবসায়ীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের রিপোর্ট। স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যেখানে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আর বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ ও পারস্পরিক সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ। এমন প্রেক্ষাপটে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটিজ ইন বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টর্স এক্সপোতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল সম্মেলন শুরুর আগে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, মতবিনিময় করেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাজনীতিতে প্রবেশের আগে ব্যবসায়ী হিসেবে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে শুধুমাত্র উদ্যোক্তার যোগ্যতা বা রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে ব্যবসা সফল হয় না। প্রবৃদ্ধি সমর্থনকারী সরকারি নীতির কারণেও এটি আংশিকভাবে সফল হয়। বিনিয়োগকারী স্থানীয় উদ্যোক্তা কিংবা বিদেশি যেই হন না কেন, সরকার তার পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দূরদর্শী বিএনপি সরকার চায় আপনাদের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ করুক। আপনি স্থানীয় উদ্যোক্তা হন আর বিদেশি বিনিয়োগকারী। যখন আপনি বাংলাদেশে বিনিয়োগ করবেন, আমাদের সরকারও তার সময়, সমর্থন এবং নীতির মাধ্যমে আপনার উপর বিনিয়োগ করবে। ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও উল্লেখযোগ্য শক্তি রয়েছে উল্লেখ করে সম্মিলিতভাবে বাংলাদেশকে টেকসই সমৃদ্ধির জন্য প্রস্তুত করবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য হলো একটি নিয়মভিত্তিক, বিশ্বব্যাপী সংযুক্ত এবং বেসরকারি খাতচালিত অর্থনীতি গড়ে তোলা। আমাদের নির্বাচনী ইশতেহার অর্থনৈতিক রূপান্তরের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করে। আমাদের সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখানে বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য স্বাগত জানান সরকার প্রধান। সকলকে বাংলাদেশে বিনিয়োগ করতে এবং সমৃদ্ধি লাভ করতে স্বাগত জানাই। আসুন আমরা একসাথে বেড়ে উঠি, কর্মসংস্থান সৃষ্টি করি এবং বাংলাদেশকে নতুন রূপ দিই। আসুন আমরা একটি সমৃদ্ধ ও বিশ্বব্যাপী সংযুক্ত বাংলাদেশ গড়ার অংশীদার হই। শফিকুল হক, 71, ঢাকা। ফ্যাসিবাদের শেষ চিহ্ন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে বিকেলে রাজধানীর মিরপুরে দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির আমির বলেন, গুম, খুন আর আয়নাঘরের অভিশাপ থেকে দেশের মানুষকে মুক্তি দিতেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু তার মর্যাদা নষ্ট করার চেষ্টা চলছে। পাঠ্যপুস্তক সহ সব জায়গায় জুলাই শহীদদের অবদান তুলে ধরার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিরোধী দলীয় নেতা সরকারকে সতর্ক করে বলেন, জনগণের রায় অস্বীকার করার অতীত পরিণতি ভালো নয়। আমরা সংসদের ভিতরে লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মামলার অন্যতম আসামি বরখাস্তকৃত মেজর মোজাফফর হোসেনকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্ত সংস্থাকে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। দীর্ঘ ৪৫ বছর ছিলেন আত্মগোপনে, বদলেছেন নাম পরিচয়, পাল্টেছেন একের পর এক ঠিকানা। বছরের পর বছর ধরে নাম পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের। গত ১৫ জুলাই গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তাকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল ৯টার দিকে মিলিটারি পুলিশের একটি মাইক্রোবাসে মোজাফফরকে আনা হয় আদালতে। এরপর দুপুর ১টার দিকে তোলা হয় এজলাসে। পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং নেপথ্য তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে 2 দিনের অনুমতি দেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। প্রসিকিউশনের দাবি শুধু জিয়া হত্যাই নয়, গত 16 বছর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা সহ জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন মোজাফফর। বাংলাদেশের টেলিফোন ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ রাখেন। অভিজাত এলাকায় তিনি বসবাস করেন। সেখানে সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা তাদের সুবিধামতো সময়ে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।